খবরটা শুনেছেন নিশ্চয়ই। নির্বাচন কমিশনের সংক্ষিপ্ত সংশোধনী তালিকা যেটা বিহারের জন্য বের করেছে, সেই ভোটার তালিকায় প্রায় ৩৫ লক্ষ নাম নাকি বাদ যাচ্ছে। এবং এই একই নিয়ম মেনে সব রাজ্যেই কিন্তু ভোটের আগে চুল চেরা স্ক্রুটিনি করে ভোটার তালিকা সংশোধন হবে। আর এতেই ঘুম ছুটেছে তৃণমূল সুপ্রিমো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এত ভয় পাচ্ছেন তিনি? আসুন আজ সেই নিয়েই আলোচনা করা যাক। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বিহারে মোট ভোটার সংখ্যা 7,90,00,000-এর আশেপাশে, মানে ওই ধরুন রাফলি হিসেব করলে প্রায় 8 কোটি। এবার এর মধ্যে 6 কোটিরও বেশি মানুষ, মানে 6.6 কোটি ভোটারের ইতিমধ্যেই ভেরিফিকেশন হয়ে গেছে। মানে নির্বাচন কমিশনের তরফে বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য যাচাই করা সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর তাতেই বাদ গিয়েছে প্রায় 35,70,000 ভোটারের নাম। মানে এই যে 6.6 কোটি ভোটার, তার মধ্যে 35 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে, যা মোট ভোটারের প্রায় 5%। তবে বিহারে ভোটার তালিকায় নাম বাদ গেছে শুনে আমার আপনার অন্তত ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। কারণ মূলত 4টি কারণেই নামগুলি বাদ দেওয়া হয়েছে। এক এক করে তাহলে আপনাদের কাছে তুলে ধরি বিষয়গুলো, মানে কেন বাদ দেওয়া হয়েছে, কাদেরই বা নাম বাদ গিয়েছে, কি কি ক্রাইটেরিয়া ছিল নাম বাদ দেওয়ার, শুনুন মন দিয়ে। প্রথমত, মৃত ভোটার। বিহারে প্রায় 12.5 লক্ষ, মানে 12.5 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, কারণ তারা আর জীবিত নেই। এরপরেই আসে স্থানান্তরিত শ্রমিক। প্রায় 17.5 লক্ষ মানুষ বিহার ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন এবং সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন, প্রায় পাকাপাকিভাবে বসবাস করছেন বলা চলে। সদৃশ্য এন্ট্রি। প্রায় 5.5 লক্ষ মানুষ একাধিকবার নিজের নাম ভোটার তালিকায় তুলেছেন। এই এন্ট্রিগুলো ডাবল হয়ে গেছে, সেই জন্য সেরকম একই রকম যে এন্ট্রি রয়েছে সেগুলো বাদ গিয়েছে। আর 4 নম্বর যে ক্যাটাগরি, মানে এখন আমি যে ক্যাটাগরি সম্পর্কে বলবো, এটা নিয়েই সবথেকে বড় সমস্যা। তার কারণ এই ক্যাটাগরিতে যাদের নাম বাদ যাচ্ছে তারা মূলত অবৈধ নাগরিক। পরিষ্কার বাংলায় বললে তারা বিদেশি। মায়ানমার, নেপাল, বাংলাদেশ থেকে এসে তারা বিহারের জনজীবনে এতদিন মিশে গিয়েছিল। নাগরিক না হয়েও সব রকম নাগরিক সুবিধা তারা ভোগ করছিল। আপনার ভাগের বরাদ্দ রেশন খাচ্ছিল, আপনারই ট্যাক্সের টাকায় সরকারের নানা জনমুখী প্রকল্পের সুবিধা ভোগ করছিল। এবার তাদের চিহ্নিত করে যার যার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতেই রে করে তেড়ে আসছে বিরোধীরা। রাতের ঘুম উড়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন বলুন তো? আসুন আমি একটু তথ্য দিয়ে একদম ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করি। কোনো জটিল রাজনৈতিক কথা নয়, কোনো কচকচানি নয়, একদম সাদা বাংলায় বোঝাই। বিহার রাজ্যটি কেবলমাত্র নেপালের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়, মানে বিহারের বর্ডারিং কান্ট্রি হলো নেপাল, কিন্তু পশ্চিমবঙ্গ 3টি দেশের সীমান্ত লাগোয়া: বাংলাদেশ, ভুটান এবং নেপাল। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ভারতের কোন রাজ্যটি সবথেকে বেশি আন্তর্জাতিক সীমারেখা রয়েছে, তাহলে উত্তর দেখতে পাবেন পশ্চিমবঙ্গ। আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই যে সীমানা, এটা ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা। তাই ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য। কেন্দ্র সরকারের কাছে এটি গুরুত্বপূর্ণ কারণ সবচেয়ে বেশি পড়শি দেশ রয়েছে পশ্চিমবঙ্গের আশেপাশে। আর আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কেন গুরুত্বপূর্ণ বলুন তো? কারণ যত দীর্ঘ সীমানা তত বেশি অনুপ্রবেশ, তত বেশি ভোট ব্যাংক। বিহারে এই যে নেপালের সীমান্তে রয়েছে, কাজেই নেপাল থেকে এখানে সরাসরি অনুপ্রবেশ হয়েছে, এটা তো জলের মতন পরিষ্কার। কিন্তু বাংলাদেশ বা মায়ানমার থেকে যারা বিহারে ঢুকছে, সেক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে তারা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে। তাহলে হিসেব দেখুন, অবৈধ বাংলাদেশি আর মায়ানমারের রোহিঙ্গা, এই দুই হলো তৃণমূল সরকারের সম্পদ। যদি বিহারে এরা ছড়িয়ে গিয়ে থাকে তাহলে ভাবুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এদের সংখ্যা ঠিক কতটা। আমি বলে দিই, কম বেশি প্রায় 90 লক্ষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় জেলায় অনুপ্রবেশকারীর সংখ্যা দিয়ে সেটা দেখিয়েই দিয়েছেন। গতকালকে আমি একটা ভিডিও দেখছিলাম তার, তিনি রীতিমতন পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং তিনি এও বলেছেন বাংলাকে রোহিঙ্গা মুসলমানদের হাতে যেতে দেওয়া যাবে না। ভারতীয় হিন্দু মুসলিম থেকে শুরু করে শিখ, খ্রিস্টান, জৈন, পারসি, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। সব ধর্মের লোকই ভারতবর্ষে আছে, ছিল, থাকবে, কিন্তু ভোটার তালিকায় কোনো রোহিঙ্গা মুসলমানের নাম থাকবে না।
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে 86.05%। আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই। যে পরিসংখ্যান উঠে এসেছে তা ভয়াবহ। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোয় লাফিয়ে বাড়ছে জনসংখ্যা। দেশে জনসংখ্যা বৃদ্ধির হার 7%, আর পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 30%, প্রায় 4 গুণেরও বেশি। অর্থাৎ শতকরা হিসেবে জনসংখ্যা বৃদ্ধির 23% অনুপ্রবেশকারী। অন্তত হিসেব তো তাই বলছে। ভাবুন একবার, ভাবলে আপনারও বুকটা কিন্তু কেঁপে উঠবে। আর এইখানেই হচ্ছে সবথেকে বড় অঙ্ক, কারণ এই রোহিঙ্গাদের বাঁচাতেই মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই রাজ্যের দুধেল গাই এবং অনুপ্রবেশকারী এরাই তো সম্পদ তৃণমূলের। একদিকে কেষ্ট শাহজাহানের মতো ছাপ্পা ভোটের কারিগর, অন্যদিকে ছাপ্পা ভোটার। এই নিয়েই রমরমিয়ে চলছিল দিদির সংসার। কিন্তু সেই সংসারে এবার থাবা বসাচ্ছে নির্বাচন কমিশন। দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে দিদিমণির। এটা কি মেনে নেওয়া যায় বলুন তো? মানে আপনি আমি হলে মেনে নিতাম। কারো মুখের খাবার যদি কেউ কেড়ে নেয়, সামনে এক থালা বিরিয়ানি রয়েছে, দীর্ঘদিন ধরে 15 বছর ধরে আপনি সুখে দুঃখে দিব্যি খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন, আপনার মুখের কাছ থেকে এখন যদি খাবার কেড়ে নেওয়া হয় তাহলে রাগ তো হবেই, তাই না? আর এই রাগ থেকেই মিথ্যে একটা ভয় তিনি তৈরি করতে চাইছেন ভারতীয় বাঙালিদের মনে, আরও বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের মনে। বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আসলে কিন্তু তিনি রোহিঙ্গা এবং বাংলাদেশি ভোট ব্যাংক বাঁচাতে চাইছেন। এই প্রসঙ্গে আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, দিল্লিতে গিয়ে এই কদিন আগে, 2-1 দিন আগে তৃণমূল যে নাটকটা করছিল না, দিল্লির কলোনিতে গিয়ে ধর্না ফর্না দিচ্ছিল, ওদের সাকেত গোখলে ছিলেন, তারপর সাগরিকা দেবী ছিলেন, সেটা আসলে স্রেফ একটা ধাপ্পাবাজি। একটু খোঁজ নিলেই আপনারা জানতে পারবেন দিল্লির বুকে অবস্থিত অন্যতম একটি বৃহৎ কলোনি সিআর পার্কের কথা, মানে চিত্তরঞ্জন পার্কের কথা। সিআর পার্ক না দিল্লির মিনি কলকাতা। সেখানকার খাওয়া দাওয়া, চাল চলন সমস্ত কিছু বাংলার, বাঙালির। এমনকি সিআর পার্কের কালীবাড়ি তো বিখ্যাত। এই কলোনিটি বাঙালিদের কলোনি। এর আসল নাম ছিল ইপিডিপি কলোনি, অর্থাৎ ইস্ট পাকিস্তান ডিসপ্লেসড পারসন কলোনি। মানে পূর্ববঙ্গ থেকে 1947 সালের দাঙ্গায় যে সমস্ত হিন্দু বাঙালি পালিয়ে এসেছিলেন তাদের জন্য তৈরি করা হয়েছিল এই কলোনি। এখানে আপনি গেলে কচুর লতি থেকে ইলিশ মাছ সবই পাবেন। দিল্লিতে এরকম বাঙালি অধ্যুষিত এলাকা শুধু সিআর পার্কে নয়, আরও একাধিক রয়েছে। একটু খোঁজ খবর নিন, আপনারাও জানতে পারবেন। কোথাও কি শুনেছেন এই সমস্ত বাঙালিদের ওপর কোনো অত্যাচার হচ্ছে? মানে প্রায় 75 বছর পেরিয়ে গিয়েছে, দিব্যি তারা সুখে সংসার করছেন সেখানে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। এরকম কোনো ঘটনা আপনারা শুনবেন না, তার কারণ এরকম কোনো ঘটনাই হয়নি। তাহলে এবার প্রশ্ন জাগে, কাদের কাছে কাগজ চাওয়া হলো আর কাদের নিয়েই বা নাটক করছে তৃণমূল? উত্তরটা সেই এক, অবৈধ অনুপ্রবেশকারী। গত 25 বছরে আমি দিল্লির সিনারিওটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক কি হচ্ছে দিল্লিতে বা কি হয়েছে গত 25 বছর ধরে। গত 25 বছর ধরে কংগ্রেস ও আম আদমি পার্টি, বিশেষ করে আম আদমি পার্টি বিগত 10 বছরে দিল্লির একাধিক বস্তিতে এদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। মানে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের শুধু থাকতে দিয়েছে তাই নয়, এদের ফ্রি ইলেকট্রিসিটি, বিভিন্ন অর্থনৈতিক সাহায্য থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা দিয়েছে, যেগুলো কেবলমাত্র ভারতীয় নাগরিকদের প্রাপ্য। যেরকম ধরুন ফ্রি রেশন, ভোটাধিকার বা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধে। অথচ এই আম আদমি সরকার যখন পাকিস্তানি হিন্দু রিফিউজিরা দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন, তাদের জীবন, ধর্ম, ইজ্জত বাঁচাতে ভারতে পালিয়ে এসেছিলেন, তাদের কোনো রকম সুযোগ সুবিধা দেয়নি, থাকার জায়গা দিতে পর্যন্ত অস্বীকার করেছিল। এই দ্বিচারিতা না ইন্ডি জোটের সব শরিকরাই করেছে হিন্দুদের সঙ্গে, শুধু আজ বলে নয়, বিগত 75 বছর ধরে এই ট্র্যাডিশনই চলে আসছে ভারতীয় হিন্দুদের সঙ্গে বা হিন্দুদের সঙ্গে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ইন্ডি জোটের কাছে দেশ আগে নয়, আগে তাদের ভোট ব্যাংক, বারবার সেটা প্রমাণ করছেন তিনি। আর তাই এই ভোট ব্যাংক কমে যাওয়ার ভয়ে সিঁদুরে মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিশেষে একটাই কথা বলবো, তৃণমূলের মিথ্যার ফাঁদে পা দেবেন না, সতর্ক থাকুন।
নিজের এলাকায় আশেপাশে নজর রাখুন, এলাকায় কোনো অচেনা মুখ দেখলে খোঁজ খবর নিন, কারণ রোহিঙ্গাদের ভোট নিলেও আপনার নিরাপত্তার দায়িত্ব কিন্তু এই সরকার নেবে না। আর ভারতীয় মুসলিম যাদের বাবা ঠাকুরদা পূর্বপুরুষদের দাফন হয়েছে এই মাটিতে, তারাও নিশ্চিন্তে থাকুন, কারো নাগরিক অধিকার বঞ্চিত করতে নয়, বরং আপনার আমার অধিকার আরও সুনিশ্চিত করতে অনুপ্রবেশকারী সাফাই অভিযানে নেমেছে কেন্দ্রের বিজেপি সরকার। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানান আমাদের কমেন্ট করে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।